আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের হিস্টোরি পেজ 250 সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। 250 পেজে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে, এর আগেই 250-এর যে সমস্ত আগের সেটগুলি আছে সেগুলো থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্নগুলো প্রোভাইড করেছি। যারা এখনও দেখোনি তারা কিন্তু প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে, কারণ ওই কোশ্চেনের অ্যান্সারগুলো টেক্সট বইতেও কিন্তু ভালো করে দেওয়া নেই 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো। তাই অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবে, অবশ্যই তোমাদের সামনের ফাইনালে কিন্তু খুবই হেল্পফুল হবে। আর তোমাদের এক্সাম তো বেশি দেরি নেই, দেখতে দেখতে চলে এলো, প্রায় 35 দিন মতো বাকি। আশা করছি আমি মন দিয়ে ভালো করে পড়াশোনা করছো, কারণ এবিটিএ টেস্ট পেপার কিন্তু অনেক দিন হয়ে গেল পাবলিশড হয়ে গেছে, প্রায় 15-20 দিন। পর্ষদের টেস্ট পেপারও তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই, কারণ পর্ষদের টেস্ট পেপারও দেওয়ার দিন কিন্তু ঘোষণা করে দিয়েছে, এবার যে যার স্কুলে যেরকমভাবে দেবে। তাই কিন্তু এবিটিএ টেস্ট পেপারটা আর কিন্তু তোমরা রিভাইজ করার সময় পাবে না, তাই অবশ্যই কোশ্চেনগুলো কিন্তু মন দিয়ে দেখে নেবে, আর এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো খাতায় নোট ডাউন করবে। দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন বলছে, নৃত্যের ইতিহাস সংক্ষেপে লেখো। নৃত্য ভারতীয় সঙ্গীতের মতো নৃত্যকলার ইতিহাসও অত্যন্ত প্রাচীন। প্রাচীন সাহিত্যিক উপাদানে এর চিত্রকলায় এর উদাহরণ পাওয়া যায়। প্রাচীন যুগে ভারতীয় মন্দিরের বিগ্রহের সামনে অনুষ্ঠিত দেবদাসী নৃত্য থেকে বর্তমানে চলচ্চিত্রের নৃত্য পর্যন্ত নৃত্যের জগতে যে দীর্ঘ বিবর্তন চলেছে তা ভারতীয় সমাজের বিবর্তনকেই বুঝতে সাহায্য করে। উর্মিমালা সরকার, মুন্সি এবং স্টেফনি বিউরিজ সম্পাদিত ট্র্যাভারসিং ট্র্যাডিশন সেলিব্রিটি ডান্স ইন ইন্ডিয়া গ্রন্থে ওই ঔপনিবেশিক আমলে এবং স্বাধীনতার পরবর্তীকালে নৃত্যশিল্পের বিবর্তন এবং নৃত্যশিল্পে প্রতি সমাজের মনোভাব প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেছেন। 2 নম্বর কোশ্চেনটা দেখো, আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে। এই কোশ্চেনটা কিন্তু অনেকগুলো সেটেই কিন্তু রিপিট হয়েছে এই কোশ্চেনটা, তাই এই কোশ্চেনটা ভালো করে দেখবে। অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে অথবা মৌখিকভাবে প্রকাশ করলে তাকে বলা হয় স্মৃতিকথা। অপরদিকে আত্মজীবনী হলো এক ধরনের অউপন্যাসধর্মী সাহিত্য, যেখানে রচয়িতা নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণী পেশ করেন। যে কোনো স্মৃতিকথা কিংবা আত্মজীবনীতেই ব্যক্তি জীবনের আখ্যানের সঙ্গে জড়িয়ে থাকে বিশেষ এক সামাজিক সাংস্কৃতিক ঘটনা ও রাষ্ট্রের আখ্যান। এই কারণেই সেগুলি হয়ে ওঠে ইতিহাসের উপাদান। ইতিহাস সহায়ক বিভিন্ন স্মৃতিকথা ও আত্মজীবনীর মধ্যে বিপ্লবী বিপিনচন্দ্র পালের 70 বছর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, বীণা দাসের শৃঙ্খল ঝঙ্কার, বুদ্ধদেব বসুর আমার জীবন ইত্যাদি কিন্তু উল্লেখযোগ্য। এখানে 3 নম্বর কোশ্চেন এবং 4 নম্বর কোশ্চেনটা কিন্তু করে দেখানো নেই, তোমরা অবশ্যই ওই দুটো কোশ্চেন দেখে নেবে। 5 নম্বর কোশ্চেন বলছে, চোয়ার বলতে কাদের বোঝায়, এদের জীবিকা কী ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে জঙ্গলমহল বলতে কোন কোন জেলাগুলো পরিচিত ছিল, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ধলভূম ও বর্তমান ঘাটশিলা অঞ্চল কিন্তু জঙ্গলমহল নামে পরিচিত ছিল। অঞ্চলের অধিকাংশ অধিবাসীদের ইংরেজ ও ইংরেজ সমর্থকরা চুয়াড় বলে অভিহিত করত। এদের জীবিকা কী ছিল, উপজাতিভুক্ত চুয়াড়রা শুরুর দিকে ঝুম চাষ, পশুপালন, পশু শিকার এবং জঙ্গলের দ্রব্যাদি বিক্রি করে জীবিকা নির্বাহ করত, এবং তবে পরে চুয়াড়দের একটা বড় অংশ মুঘলদের অধীনে জমিদারদের সৈন্যবাহিনীতে কাজ করত। এদের পাইক বলা হতো। মূলত এরা তীর, ধনুক, বর্ষা, টাঙ্গি চালানোয় কিন্তু পারদর্শী ছিল, এমনকি কেউ কেউ বন্দুক চালাতেও জানত। এই করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করত। 6 নম্বর কোশ্চেন দেখো, এলাকা চাষ ও বে এলাকা চাষ কি, এটাও কিন্তু রিপিট হয়েছে বারবার, অনেকগুলো সেটাই কিন্তু এই কোশ্চেনটা রিপিট হয়েছে। দেখো, ব্রিটিশ শাসনকালে বাংলায় নীলকরদের 2 রকম নীল চাষের জমি ছিল, যথা হচ্ছে কি এলাকা চাষ বা নিজ আবাদি চাষ এবং বে এলাকা চাষ বা রায়তীয় আবাদ। এলাকা চাষ বা নিজ আবাদি চাষ কি। 1 নম্বর বলছে, এলাকা চাষ বা নিজ আবাদি চাষ এই প্রকার নীল চাষের জমি ছিল নীলকরদের জমিদারির খাস জমি। এই জমিতে নীলের চাষ করতে নীলকরদের নগদ টাকা খরচ করে দূর থেকে শ্রমিক ভাড়া করে আনতে হতো। 2 নম্বর কি না, নীল কমিশনের হিসাব অনুসারে নিজ এলাকা বা নিজ আবাদি 10,000 বিঘা জমিতে নীল চাষের জন্য নীলকরদের খরচ পড়ত মোট 2.5 লক্ষ টাকা।
7 নম্বর কোশ্চেন দেখো, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এটাও কিন্তু বারবার রিপিট হয়েছে এই কোশ্চেনটা। 19 শতকের বাংলাদেশে যেসব জাতীয়তাবাদী সভা সমিতি গড়ে ওঠে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কিন্তু হিন্দু মেলা। উদ্দেশ্য কী ছিল হিন্দু মেলার? 1 নম্বর উদ্দেশ্য ছিল হিন্দুদের ঐক্যবদ্ধ করা। 2 নম্বর প্রত্যেককে আত্মনির্ভর করে তোলা। 3 নম্বর সর্বভারতীয় চেতনা গড়ে তোলা। 4 নম্বর দেশীয় শিল্প সাহিত্যকে উৎসাহ দান প্রভৃতি। 8 নম্বর কোশ্চেন দেখো, শ্বেতাঙ্গ বিদ্রোহ কী? এই বিদ্রোহ কিন্তু ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে কিন্তু জড়িত। লর্ড রিপন ভারতে আসার আগে ভারতীয় বিচারকরা অভিযুক্ত কোনো ইংরেজের বিচার করতে পারত না। এই বৈষম্য দূর করতে লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট যে খসড়া বিল রচনা করেন তা ইলবার্ট বিল নামে কিন্তু পরিচিত। শ্বেতাঙ্গ ইংরেজরা এই বিলের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুললে ব্রিটিশ সরকার একসময় এই বিলটি কী করে দেয়? সংশোধন করতে বাধ্য হয়। এটাই কিন্তু শ্বেতাঙ্গ বিদ্রোহ ছিল। গুরুত্ব কী? না, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেন, ইলবার্ট বিল আন্দোলন ছিল ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1 নম্বর গুরুত্ব দেখো, এই আন্দোলনের ফলে জাতীয় মর্যাদা সম্পর্কে ভারতবাসীরা সচেতনতা বৃদ্ধি পায়। 2 নম্বর ব্রিটিশ শাসনের প্রতি বেশিরভাগ ভারতীয় মোহভঙ্গ ঘটে। 3.9 কোশ্চেনটা দেখো, 3-9 কোশ্চেনটা বলছে শ্রীরামপুর ত্রয়ী কারা ছিল? এই কোশ্চেনটাও কিন্তু বারবার রিপিট হয়েছে তোমাদের টেস্ট পেপারে। হুগলি জেলা শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন খ্রিস্ট ধর্ম প্রচার ও শিক্ষা বিস্তারের কাজ শুরু করে শ্রীরামপুর ত্রয়ী। শ্রীরামপুত্র ত্রয়ী কারা? না, উইলিয়াম কেরি, এটা হবে জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়াট, এই 3 জন ব্যক্তিকে কিন্তু একত্রে বলা হতো কিন্তু শ্রীরামপুর ত্রয়ী। 10 নম্বর কোশ্চেন, ঔপনিবেশিক শাসন শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বাংলায় গড়ে ওঠা দুটি উদ্যোগ কী ছিল? অ্যান্সার দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে পাশ্চাত্য শিক্ষার সূচনা ও প্রসার ঘটলেও এই বিদেশি শিক্ষানীতি নানাভাবে সমালোচিত হয়। দেশীয় উদ্যোগ কী কী ছিল? না, ঔপনিবেশিক শিক্ষা কাঠামোর বিরুদ্ধে অনেকেই সোচ্চার হন। এর ফলশ্রুতি হিসেবে বাংলায় দেশীয় উদ্যোগ গড়ে ওঠা দুটি প্রতিষ্ঠান হলো, এক হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ, 2 হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই জাতীয় শিক্ষা পরিষদ থেকেও কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে। জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠার কারণ, গুরুত্ব, এইখান থেকে কিন্তু বারবার কোশ্চেন রিপিট হয়েছে তোমাদের সেটে। আর একটা কথা বলবো, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ 250 পেজের পরবর্তী যে সমস্ত সেটগুলো 2 নম্বরের কোশ্চেনগুলো আছে হিস্ট্রি থেকে, সেগুলোও কিন্তু আমি এর পরের ভিডিওতে আপলোড করব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদেরই উপকারে আসবে। এই যে সম্ভাব্য অ্যান্সারগুলো, কোশ্চেনগুলো যেগুলো সেগুলো কিন্তু যথেষ্ট টাফ এবং তোমাদের টেক্সট বইতেও নেই সেরকমভাবে দেওয়া। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা মন দিয়ে ভালো করে এই কোশ্চেনগুলো রেডি করে পড়বে, খাতায় নোট ডাউন করে। আর যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নেবে। 11 নম্বর কোশ্চেন বলছে দেখো, একা আন্দোলনের কারণ কী ছিল? এই একা আন্দোলনও বারবার রিপিট হচ্ছে। 1921 খ্রিস্টাব্দের শেষ দিকে উত্তর পশ্চিম অযোধ্যায় নিম্নবর্গের কৃষকরা একতা আন্দোলন সংগঠিত করে। এই আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। আন্দোলনের চরিত্র ছিল উগ্র প্রকৃতির। একা আন্দোলন শুরু হওয়ার কারণ কী ছিল? না, একা আন্দোলন শুরু হওয়ার পিছনে একাধিক কারণ বিদ্যমান ছিল, যথা কি 1 নম্বর কারণ ছিল নির্ধারিত খাজনার চেয়ে 50% অতিরিক্ত খাজনা নির্ধারণ। 2 নম্বর কি, বাটাই বা উৎপন্ন শস্যের বদলে নগদ অর্থে কর প্রদান ইত্যাদি। 3 নম্বর কি, না, খাজনা আদায়কারী ঠিকাদারদের অত্যাচার ও শোষণ। 12 নম্বর কোশ্চেন কি, জাতীয় কংগ্রেসের ভেতরে 2 জন বামপন্থী মনস্ক নেতার নাম লেখো। এক হচ্ছে জওহরলাল নেহেরু আর 2 হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। 13 তারিখ কোশ্চেন দেখো, ধরসানা লবণগোলা সত্যাগ্রহ সম্বন্ধে কী জানো তা লেখো। ধরসানা সত্যাগ্রহ ছিল 1930 সালের মে মাসে ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ লবণ করের বিরুদ্ধে একটি প্রতিবাদ। সল্ট মার্চ টু ডান্ডির সমাপ্তির পর মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পরবর্তী প্রতিবাদ হিসেবে গুজরাটের ধরসানা সল্ট ওয়ার্কসে একটি অহিংস অভিযান বেছে নেন। ধরসানায় ব্রিটিশ কমান্ডের অধীনে থাকা সৈন্যরা শত শত সত্যাগ্রহীকে মারধর করে। পরবর্তী প্রচার ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে এবং ভারতে ব্রিটিশ শাসনের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে।
সংখ্যাগরিষ্ঠ ভারতীয় এবং ব্রিটিশ প্রজাদের ক্রমবর্ধমান সংখ্যার জন্য রাজ্যের বৈধতা কখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। আন্তর্জাতিক মনোযোগের সাথে সাথে ভারতীয় স্বাধীনতা আন্দোলন ভারতীয় জনগণের মধ্যে ব্যাপক সমর্থন লাভ করতে থাকে। ধর্ষণায় ব্রিটিশ কর্মকর্তাদের হিংসাত্মক আচরণের কারণে ঔপনিবেশিক সরকারের প্রতি সাধারণ ঘৃণার সাথে এটা কিন্তু ছিল ধর্ষণা লবণ সত্যাগ্রহ। যেটা 14 দাগের কোশ্চেনটা দেখো। 14 দাগের কোশ্চেনে বলছে সেলফ রেসপেক্ট বা আত্মমর্যাদা আন্দোলন কি? আত্মসম্মান আন্দোলন হলো একটি জনপ্রিয় মানবাধিকার আন্দোলন যা দক্ষিণ ভারতে উদ্ভূত হয়েছে, যার লক্ষ্য ভারতীয় বর্ণ ব্যবস্থা দ্বারা নিপীড়িতদের জন্য সামাজিক সমতা অর্জনের লক্ষ্যে। 1 নম্বর কি না স্বসম্মান বিকাশের জন্য নিম্নবর্গের জন্য সমর্থন করা। 2 নম্বর কি না এটি 1925 সালে এস রামানাথন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 3 হচ্ছে যিনি ইভি রামাস্বামীকে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে ভারতের তামিলনাড়ুতে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আন্দোলনটি শুধুমাত্র তামিলনাড়ুতে নয়, শ্রীলঙ্কা, বার্মা, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো বড় তামিল জনসংখ্যার দেশগুলিতেও বিদেশিতে অত্যন্ত প্রভাবশালী ছিল। 15 নম্বর কোশ্চেন, পাত্তি শ্রী রামালু স্মরণীয় কেন? অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আন্দোলন করে বিখ্যাত হয়েছেন পাত্তি শ্রী রামালু। স্মরণীয় হওয়ার কারণ কি না 1952 খ্রিস্টাব্দের 19 অক্টোবর তেলেগু ভাষাভাষীদের জন্য স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠনের জন্য দাবি তুলে তিনি আমরণ অনশন শুরু করেন। 58 দিন অনশনের পর তার মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশ এর দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয়। এর ফলস্বরূপ ভারত সরকার 8ই ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ নামে রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং 1953 খ্রিস্টাব্দের 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে তার এই আন্দোলনের জন্য চারগুলি শ্রীরামুলুকে অমরজীবী উপাধি দেওয়া হয়। 16 নম্বর কোশ্চেন এবং শেষ কোশ্চেন, ভারতীয় স্বাধীনতা আইন কি? ভারতীয় স্বাধীনতা আইন কি না দীর্ঘদিনের ব্রিটিশ উপনিবেশ ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য 1947 খ্রিস্টাব্দে 4 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন পাস হয়। এটি 8 জুলাই রাজকীয় সম্মতি লাভ করে। একে ভারতীয় স্বাধীনতা আইন বলা হয়। স্বাধীনতা আইনের ধারা কি? 1 নম্বর ধারা, এই আইন অনুসারে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে। 2 নম্বর হচ্ছে পশ্চিম পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু প্রদেশ, বালুচিস্তান, পূর্ববঙ্গ ও আসামের কিছু অংশ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। এই ছিল তোমাদের 250 পেজ থেকে সমস্ত 2 নম্বরের প্রশ্নের উত্তর। এবং 3 ও 4 দাগের যেটা করা নেই তোমরা কিন্তু অবশ্যই বই দেখে করে নেবে। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে, কারণ খুব ভালো করে কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো তৈরি করে দেওয়া আছে। আর কারোর কিছু যদি কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। থ্যাংক ইউ। পরের ভিডিওতে দেখা হচ্ছে।